রয়টার্সের সাংবাদিক ছিলেন অ্যালেন হুইটলি। অনেক বছর আগে তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। সেই সফরে তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং স্যার ফজলে হাসান আবেদ দুজনেরই ইন্টারভিউ করেছিলেন। এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম ঘুরে এনজিওর যে কাজ সেটা দেখেছিলেন। তখন রয়টার্সে চাকরি করতেন সাংবাদিক সিরাজুল ইসলাম কাদির। তো কাদির ভাইয়ের সঙ্গে নানা বিষয়ে আলাপ করছিলেন অ্যালেন হুইটলি। সেখানে তিনি একটা কথা বারবার জোর দিয়ে বলেছিলেন যে পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা ইতিহাসে পদচিহ্ন আঁকতে পারে। হুইটলি বলেছেন যে প্রফেসর ইউনূস হচ্ছেন তেমনই একজন মানুষ, এবং স্যার ফজলে হাসান আবেদও, যারা বহু মানুষের জীবন মহিমান্বিত করেছেন এবং ইতিহাসে পদচিহ্ন আঁকতে সক্ষম হয়েছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন প্রফেসর ইউনূসকে পৃথিবীর যেখানেই যান মনে হয় যেন তিনি তার নিজের বাড়িতে গেলেন। কিছুদিন আগে যখন নিউ ইয়র্কে গিয়েছিলেন তখন মনে হচ্ছিল যে তিনি তার ছোটোবেলার এলাকায় ফিরে গেছেন। সবাই তার বন্ধুবান্ধব, এবং আমাদের শফিক ভাই বলছিলেন যে মনে হচ্ছিল একজন রক স্টার, এবং সবাই তার পিছনে ছুটছে। তো আমরা সবাই জানতাম যে হয়তো তিনি পাশ্চাত্য কিংবা আমেরিকাতে এরকম জনপ্রিয়, কিন্তু এই যে দেখেন এখন চীনে গেল, সেখানেও ঠিক একই অবস্থা। মনে হয় এটাও তার বাড়ি। বলছিলাম প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথা। তো বাংলাদেশে তিনি তার ভাগ্য কোন দিকে যাচ্ছিল সেটা তো আমরা সবাই জানি, এবং তিনি নিজে যেটা বলেছেন যে তিনি ফ্রান্সে অপেক্ষা করছিলেন যে দেশে ফিরবেন কিনা, দেশে এসে কারাগারে যেতে হবে কিনা। সেই মুহূর্তে ছাত্রদের কিছু ছাত্র তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে বলেন যে তাকে বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে হবে। প্রাথমিকভাবে তিনি রাজি হননি, কিন্তু পরে তাকে যখন বোঝানো হয়েছে তিনি এক পর্যায়ে রাজি হন এবং তিনি বলেন যে তোমরা এত কিছু করতে পেরেছো, এত মানুষ জীবন দিতে পেরেছে, তাহলে আমি কেন দায়িত্ব নিতে পারবো না। তারপর প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন। এরপর 7-8 মাস গেল এবং আসলে তার এই দায়িত্বের সময়টাকে ব্যাখ্যা করা খুব কঠিন, কারণ খুবই একটা দুর্যোগের সময়ে তিনি দায়িত্ব পালন করছেন। তার বেশ কিছু দিকের প্রশংসা হচ্ছে, কিছু সমালোচনাও হচ্ছে। এরই মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় যে একটা আওয়াজ দেখছি যে ইউনূস সরকারের মেয়াদ যেন 5 বছর হয়, এবং আমরা দেখলাম যে সার্জিস আলম, নাগরিক পার্টির একজন নেতা এবং ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা, তিনি যেটা বলেছেন যে ইউনূস সাহেবকে তিনি 5 বছরের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এখন আমি যেটা বলতে পারি, ইউনূস সাহেবের ঘনিষ্ঠ নানা সূত্রে কয়েকবারই আমি চেক করেছি, যেটা তারা আমাকে বারবার নিশ্চিত করেছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে দীর্ঘকাল ক্ষমতা থাকতে চান না এবং কোনো রকম বিতর্কিত হতে চান না, এমন কোনো ইচ্ছা তার নেই। এবং তিনি নির্বাচনের একটা পরিষ্কার রোডম্যাপ এরই মধ্যে ঘোষণা করেছেন। সেটা উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং যেটা আসলে রোজা এবং বন্যা নানা কারণে সেটা আসলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ইলেকশনটা হবে বলে মনে করা হচ্ছে। নানা অনিশ্চয়তা আছে, রাজনীতিতে অনিশ্চয়তা থাকে, জীবনে অনিশ্চয়তা থাকে, এবং ক্ষমতার লড়াই সবসময় খুব নিষ্ঠুর লড়াই, এবং আমরা দেখি যে ক্ষমতার কারণে মানুষ সন্তান বাবাকে মেরে ফেলে, আটক করে, ভাই ভাইকে মারে। এটা খুবই নির্মম লড়াই, সেটা মনে রাখতে হবে। এখন যেটা প্রশ্ন হচ্ছে, প্রফেসর ইউনূসের কি আসলে এই ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন দেওয়া উচিত কিনা? আমরা ছোট মানুষ, এ ব্যাপারে আসলে মন্তব্য করা খুবই কঠিন, কিন্তু এটা আমি নির্দ্বিধায় বলতে পারি যে তার এই নির্বাচনী ফ্রেমওয়ার্কটা অনুসরণ করা উচিত। না হয় নানা রকম বিতর্ক, অনিশ্চয়তা আরও বাড়বে, যেটা বাংলাদেশ রাষ্ট্র এবং সমাজের কারোর জন্যই মঙ্গলজনক হবে না। এবং যে রেড লাইন তিনি নির্ধারণ করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, সেই সময়ের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। কিন্তু এর আগে কিছু সংস্কার কি আমাদের করা উচিত নয়? যেটা খুবই দুঃখজনকভাবে মনে হচ্ছে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের আগে তেমন কোনো সংস্কারে আসলে রাজি নয়। এখন নির্বাচনের পর কি হবে সেটা তো আসলে আমরা কেউই নিশ্চিত করে বলতে পারি না। এবং যে এটা জুলাই চার্টারের কথা বলা হচ্ছে, সেই চার্টার হলেও আসলে সেটা কি অনুসরণ করা হবে? এবং যেটা রাজনৈতিক দলের ঐক্যমতের উপর জোর দেওয়া হচ্ছিল, সে ঐক্যমত আসলে খুবই কঠিন মনে হচ্ছে। আমরা যেটা বলতে পারি, আসলে নির্বাচন এবং সংস্কার দুটোই আমাদের প্রয়োজন, এবং একটা নির্ধারিত সময়ের মধ্যে, যেটা সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তার মধ্যেই নির্বাচন হওয়া উচিত। এবং এর আগে আমাদের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর অন্তত একটি বড় অংশ সম্পন্ন হওয়া প্রয়োজন। বিশেষ করে আমাদের যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, একটি রাষ্ট্র টিকে থাকতে হলে, গণতন্ত্র টিকে থাকতে হলে প্রতিষ্ঠান ছাড়া
হবে না। প্রতিষ্ঠান ছাড়া রাষ্ট্র টিকে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাহী বিভাগ এগুলিকে আসলে কার্যকরভাবে গড়ে তুলতে হবে এবং এই গড়ে তোলায় পদক্ষেপ ইউনূস সরকারের সময় নিতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি।